গত ক্লাসে তোমাদের যেটা পড়িয়েছি এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে পড়িয়েছি এবং একটা মেনু তৈরি করেছিলাম, ড্রপ ডাউন মেনু সহ একটা মেনু তৈরি করা হয়েছিল। তো আজকে হচ্ছে একটু দেখে আসি তোমাদের যে ল্যাবে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো কিরকম আসে। তো সেই কোশ্চেন গুলোর এইচটিএমএল সেকশনে যত জিনিস আছে এগুলো মোটামুটি করানো হয়ে গেছে, সিএসএস সেকশনের প্রথমটা তোমাদের করানো হয়ে গেছে। জাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে 4 নাম্বার। ওই মেনু যে তৈরি করেছিলাম এই মেনুর সাথে তোমার আদার্স কোনো ওয়েব পেজের কিভাবে লিংক আপ করবা সেই জিনিসটা দেখানো হবে। দেখো কি বলছে, ডিজাইন এ সিম্পল ওয়েবসাইট টু ন্যাভিগেট বিটুইন ডিফারেন্ট পেজেস। ডিফারেন্ট পেজের মধ্যে থাকতে, ডিফারেন্ট পেজের মধ্যে লিংক আপ করতে বলছে। কি বলছে, মিনিমাম 3টা পেজ লাগবে, মিনিমাম 3 পেজেস, অ্যান্ড ইচ পেজ মাস্ট কন্টেইন হেডিং, প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ অ্যান্ড মাউস ওভার লিংক টু ব্যাক হোম পেজ। ওকে, তো তাহলে এই জিনিসটা দেখাবো তুমি কিভাবে একটা মেনুর সাথে বা একটা ওয়েবসাইটের সাথে তুমি আর একটা ওয়েবসাইটে কিভাবে লিংক আপ করবা সেগুলো দেখাবো। দেখো গত ক্লাসে তোমাদের যে ড্রপ ডাউন সহ একটা মেনু তৈরি করে দেখিয়েছিলাম, এই মেনুটার উপরেই জাস্ট লিংক আপটা করে দিব। তো দেখো 3টা পেজ তৈরি করার জন্য একটা নতুন পেজ, নতুন আমি ফাইল নিলাম। দেখো ফার্স্টে আমার লিখতে হবে এইচটিএমএল, এরপরে হচ্ছে তোমার হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে সকল টাইটেল থাকবে। আপাতত আমি মেইন জিনিসটাই দেখাচ্ছি, বডি ট্যাগ থেকেই মেইন জিনিস শুরু করছি আমি। বডি ট্যাগ, এরপরে হচ্ছে এইচটিএমএল ট্যাগটা শেষ করে দাও। ওকে, বডি ট্যাগের মধ্যে হচ্ছে তুমি যা কিছু লিখবা সেটাই শো করবে। দেখো কি চেয়েছিল তোমার, হেডিং চেয়েছিল, হেডিং ট্যাগ থাকতে হবে, তাহলে H1 দিয়ে আমি কিছু লিখে ফেলছি। H1 দিয়ে লিখে ফেললাম যে দিস ইজ হেডিং। এরপরে হেডিং ট্যাগ শুরু করেছি, শেষ করতে হবে। এরপরে হচ্ছে হেডিং ট্যাগের পর কি চেয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ চেয়েছে। তো প্যারাগ্রাফ ট্যাগ দিতে হবে। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দাও কিছু একটা সামথিং, ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট, ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট। প্যারাগ্রাফটা শেষ করলাম। তো আর একটা কি চেয়েছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলতে বোঝাচ্ছে ওই যে তুমি একটা টেক্সটের উপর কি ধরনের স্টাইল করতে পারো, কিভাবে তুমি একটা টেক্সটকে ইতালিক করতে পারো, বোল্ড করতে পারো, সেই ট্যাগ গুলোকে বলা হয়। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগ ইউজ করা, ধরো এই যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটাকে আমি কি করব, বোল্ড করব, পুরা লেখাটা বোল্ড হবে, সেক্ষেত্রে আমি একটা বোল্ড ট্যাগ ইউজ করলাম। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগ ইউজ করাও শেষ হয়ে গেছে। আর একটা কি চেয়েছে তোমার, মাউস ওভার একটা লিংক থাকবে, যে লিংকটার উপর ক্লিক করলে হোম পেজে ফেরত যাবে। তো মাউস ওভার লিংকের জন্য তোমার যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে তোমার অ্যাঙ্কর ট্যাগ। AHREF দিয়ে এখানে লিংক আপটা করে দিতে হবে। তারপরে ধরো এখানে লিখলাম ব্যাক টু হোম পেজ অথবা ব্যাক টু হোম পেজ, লেখার দরকার নেই। এরপরে অ্যাঙ্কর ট্যাগ শেষ হলো। এরপরে হচ্ছে আর কোনো কিছু চাইনি, জাস্ট এখানে কি করতে হবে, লিংক আপ করে দিতে হবে। এই HREF ইকুয়াল দিয়ে আমি ডবল কোটেশন দিয়ে ফাঁকা রেখেছি, এখানে জাস্ট কি করব, লিংক আপ করে দিব। আমি কি চাচ্ছি, এই লেখাটার উপর ক্লিক করলে এই যে মেনু ডিজাইন, এখানে যে মেনুটা আছে এই ফাইলটাতে চলে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এখানে লিখে ফেলো তোমার মেনু ডিজাইন, মেনু মেনু ডিজাইন শেষ। এরপরে হচ্ছে ফাইলটাকে সেভ করতে হবে। ফরম্যাট দিতে হবে কি তোমার, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ধরো এখানে দিলাম ফার্স্ট পেজ, পেজের নাম লিখলাম ফার্স্ট পেজ। ওকে, তো দেখি এটাকে রান করে এখন কি আসে। ফার্স্ট পেজ ছিল।
দেখো কি আসছে, তোমার ওই যে হেডিং লিখেছিলাম হেডিং চলে আসছে, প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কি লিখেছিলাম ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট চলে আসছে, ফার্স্ট পেজটা বানানো হয়ে গেছে। দেখি ব্যাক টু হোমের উপর লিঙ্ক আপটা হয়েছে কিনা। দেখো ব্যাক টু হোমের উপর ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেছে, সেই মেনু যে ডিজাইন করেছিলাম তার উপর চলে গেছে। তো এটা গেল ফার্স্ট পেজ। সেম ভাবে তোমার তিনটা পেজ তৈরি করতে বলছি, যে তিনটা পেজের কি করে দিতে হবে, লিংক আপ করে দিতে হবে। এখানে আমি লিংক করেছি লাস্টের তোমার মাউস ওভারের উপর, লাস্টে ব্যাক টু হোমের উপর। এখন তোমাকে এই যে তুমি চাচ্ছ এই যে সিএসসি লেখাটা আছে মেনুর মধ্যে, এই সিএসসি লেখাটার উপর ক্লিক করলে, ওই ড্রপ ডাউন মেনুর সিএসসি এর উপর ক্লিক করলে ওই পেজে চলে যাবে। সেক্ষেত্রে কি করবা, জাস্ট এখানে সিএস এর এখানে যেখানে এইচআরইএফ দিয়ে ডবল কোটেশন দিয়ে ফাঁকা রেখেছি, কারণ লিংক আপ করিনি, এখানে জাস্ট তার অ্যাড্রেসটা দিয়ে দিবা। ফাইলের নাম কি ছিল, ফার্স্ট পেজ দিয়ে দাও, ফার্স্ট পেজ। সেভ করো, রিলোড করে দেখো সিএস এর উপর ক্লিক করলে আমার ওই পেজটাতে চলে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমি যদি ব্যাক টু হোম এর উপর ক্লিক করি, আবার আমি আমার হোম পেজে ফেরত যাচ্ছি। এরপরে আসো সেকেন্ড পেজ, সেকেন্ড পেজও সেম ভাবে তৈরি করতে হবে তোমার। সেম জিনিসটাই জাস্ট দেখাচ্ছি, জাস্ট এখানে সিএসসি জায়গায় ইডিসি লিখলাম। হ্যাঁ, ওকে। এরপরে সেম ভাবে সেভ করতে হবে, এখানে দিলাম ফাইলটার নাম দিলাম সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ। ওকে, তো দেখি এই যে সেকেন্ড পেজ দিয়েছি, এখন এই সেকেন্ড পেজটাকে আবার সেই মেনু ডিজাইনের পেজে যে আমার লিংক আপ করে দিতে হবে না, মানে এই যে ইসিই যেখানে লিখছি সেখানে আমার লিংক আপ করে দিতে হবে। জাস্ট লিখে দাও সেকেন্ড পেজ, ফাইলটার নাম। দেখো ইসি এর উপর ক্লিক করলে সাথে সাথে আবার পরের পেজে চলে যাচ্ছি, ওয়েলকাম টু ইসি ডিপার্টমেন্ট দেখাচ্ছে। আবার ব্যাক টু হোমে গেলে আবার সেই হোম পেজে ফেরত আসছে। এরপরে আরো একটা পেজ ক্রিয়েট করতে বলেছে, সেক্ষেত্রে আর একটা পেজ তৈরি করলাম। সেম জিনিসটাই এখানে লিখবো, জাস্ট এখানে ইসি এর জায়গায় ইই লিখে দিলাম। ওকে, ফাইলটাকে সেভ করলাম। কি নামে সেভ করব, ধরো থার্ড পেজ নামে সেভ করি। থার্ড পেজ, ওকে। তো এখানে থার্ড পেজ যেখানে তুমি লিখবা সেখানে আমার এর এখানে লিংক আপ করতে হবে, এইচআরইএফ দিয়ে যেখানে লিখেছি সেখানে কি লিখতে হবে, থার্ড পেজ, থার্ড পেজ শেষ। দেখো তাহলে এই যে এর উপর ক্লিক করলে ঠিক আর একটা তিনটা পেজে চলে যাচ্ছে, আবার এই মাউস ওভারের উপর ক্লিক করলে আবার সে কি হয়ে যাচ্ছে, তোমার মেনুতে ফেরত যাচ্ছে। তো এটা ছিল হচ্ছে তোমার 4 নম্বরে যে ল্যাবের কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা সলভ কিভাবে একটা মেনুর সাথে অথবা একটা ওয়েব পেজের সাথে তুমি ডিফারেন্ট ওয়েব পেজে লিংক আপ করবা, সেটা দেখাইলাম হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা। তো মোটামুটি এইচটিএমএল সিএসএস এর ল্যাবের যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটার 4 নাম্বার পর্যন্ত সলভ করা হয়ে গেছে। সাথে তোমার যে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আসে, যেগুলো ইম্পর্টেন্ট সাজেশনে যেগুলো আছে সেগুলো পড়ানো হয়ে গেছে। এইচটিএমএল সিএসএস শেষ। আজকে চলে যাব হচ্ছে পিএইচপি চ্যাপ্টারে, নতুন একটা চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে তোমার পিএইচপি চ্যাপ্টারে চলে যাব।
আজকে পড়াবো পিএইচপি সম্পর্কে। পিএইচপি এর ডিটেলস পড়াবো। পিএইচপি এর বিভিন্ন ধরনের যে ভ্যারিয়েবল আছে, ডেটা টাইপ আছে, বিভিন্ন ধরনের যে মেথড আছে, এই জিনিসগুলো সম্পর্কে পড়াবো। তো প্রথমেই চলে আসি, পিএইচপি বলতে কি বোঝাচ্ছে, হোয়াট ইজ পিএইচপি, and write down the advantage of PHP to build a dynamic website. দেখো, পিএইচপি বলতে কি বোঝাচ্ছে। পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় কি তোমার সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজ টু ডেভেলপ স্ট্যাটিক ওয়েবসাইট অর ডাইনামিক ওয়েবসাইট অর ওয়েব অ্যাপ্লিকেশন। একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য, অথবা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য, অথবা বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে কি তোমার সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই বেসিক কোশ্চেনটাও তোমাদের ল্যাবে যখন এক্সাম হবে তখন ভাইভাতে এই বেসিক কোশ্চেনটাও জিজ্ঞেস করবে যে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ কি আর ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজে কি ইউজ করা হয়, আর পিএইচপি কি ল্যাঙ্গুয়েজ, কোন সাইডের ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো এই পিএইচপির ফুল ফর্মটা, এটাও তোমার ল্যাবের কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করা হয়। ল্যাব পরীক্ষার ভাইবার কোশ্চেন হিসেবে পিএইচপি এর ফুল ফর্মটা কি। ওকে, দেখো পিএইচপি স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট প্রি প্রসেসর দ্যাট আর্লিয়ার স্টুড ফর পার্সোনাল হোম পেজ। যেটা আগে কি নামে ছিল, তোমার পার্সোনাল হোম পেজ নামে ছিল। ওকে, এরপরে আসো থার্ড পয়েন্ট কি বলছে, পিএইচপি স্ক্রিপ্ট ক্যান অনলি বি ইন্টারপ্রিটেড অন এ সার্ভার দ্যাট হ্যাজ পিএইচপি ইনস্টলড। অবশ্যই এই পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইন্টারপ্রিট করার জন্য, রান করার জন্য তোমার অবশ্যই তোমার সার্ভার সাইডে তোমার কম্পিউটারে পিএইচপি ইনস্টল করে দিতে হবে। ওকে, এর পরের পয়েন্ট কি বলছে, যে ক্লায়েন্ট সাইডে থাকে, ক্লায়েন্ট সাইড মানে যে ইউজার যে দেখবে, তো ক্লায়েন্ট কম্পিউটারে শুধুমাত্র একটা ব্রাউজারের মাধ্যমেই সেই জিনিসটা কি করতে পারবে, দেখতে পারবে, ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা, ওই ওয়েবসাইটটা দেখতে পাবে। তো এর পরের পয়েন্ট কি বলছে, এই যে পিএইচপি ফাইল ক্রিয়েট করা হবে, এই পিএইচপি ফাইল গুলো হচ্ছে কি তোমার যে এক্সটেনশন, তার যেটা নামে তোমার যেভাবে তোমার সেভ করতে হবে সেটা হচ্ছে ডট পিএইচপি দিয়ে সেভ করতে হবে। এ পিএইচপি ফাইল কন্টেন্স পিএইচপি ট্যাগস এন্ড ইন্ডস উইথ দা এক্সটেনশন ডট পিএইচপি। অবশ্যই এক্সটেনশন কি হবে, তোমার ডট পিএইচপি হবে। এরপরে আসো অ্যাডভান্টেজটা কি, পিএইচপি এর কি কি অ্যাডভান্টেজ। পিএইচপি এর প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট ইট ইজ আ জেনারেল পারপস ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি তোমার ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে কি, পিএইচপি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি বলতে হচ্ছে কি সহজ, ল্যাঙ্গুয়েজটা খুব বেশি কঠিন না অন্য সকল ল্যাঙ্গুয়েজের তুলনায়। দ্যাট মিনস এএসপি ডট নেট, সি, সি প্লাস প্লাস, ক্লাসিক ওয়ে এএসপি, এগুলোর তুলনায় তোমার পিএইচপি ল্যাঙ্গুয়েজটা তুলনামূলক সহজ, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। কি বলছে, extremely user friendly as compared to other popular languages such as ASP.NET, C, C++, Classic, ASP. Third advantage কি বলছে, most important benefit PHP offers is that it can manage a lot of database. এই PHP টা অনেক ডেটাবেসকে হ্যান্ডেল করতে পারে। Hence we can say database management as an important aspect of this language. অবশ্যই database managementটা এই ল্যাঙ্গুয়েজের জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এরপরে আসো 4 নম্বর অ্যাডভান্টেজ কি বলছে, there are several PHP framework available that can take care of other regular function, that means admin, backend, content management, member management, search function। এইসব ফাংশনের জন্য এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা তোমার অ্যাভেলেবেল। এর পরের পয়েন্টটা কি বলছে, পিএইচপি প্রোগ্রামিং ইজ নট অনলি কস্ট ইফেক্টিভ, কনসিস্টেন্ট অর হাইলি পারফর্মিং, বাট ইট ইজ দ্য মোস্ট প্রিফার্ড ওয়েব ল্যাঙ্গুয়েজ ফর মোস্ট অফ দ্য ওয়েব ডেভেলপার দ্যাট হেল্পস দেম টু মেক এ ডাইনামিক ওয়েবসাইট। এটা হচ্ছে খুব বেশি পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে বিভিন্ন ওয়েব ডেভেলপাররা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করে থাকে।
এরপরে আসো একটা কোশ্চেন আছে, কি বলছে, হাউ ইজ পিএইচপি রিলেটেড উইথ এইচটিএমএল। এখন থিওরি বলবো না, এর আগে যে কোশ্চেনটা পড়াইলাম টোটালটা থিওরি ছিল। এখন চলে যাব কোডিং এ। দেখো কি বলছে কোশ্চেনটা, কিভাবে একটা পিএইচপি এইচটিএমএল এর সাথে রিলেটেড হয় সেই জিনিসটাই দেখাবো। আমি হচ্ছে কোডিংটা দেখাই, এটা দেখাইলে বেশি সুবিধা হবে। তার আগে একটু বলে রাখি, তোমার পিএইচপি প্রোগ্রাম তোমার রান করার জন্য অবশ্যই তোমার কম্পিউটারে জ্যাম্প ইনস্টল থাকতে হবে, একটা লোকাল সার্ভার ইনস্টল থাকতে হবে। এবং জ্যাম্প ইনস্টল করা এইট সেমিস্টারে এসে আমি বলবো না তোমাদের, তো সবাই জানো জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হবে, কি করতে হবে সবকিছু জানো, তো এটা নিয়ে আমি বলবো না। আমি শুধু তোমাদের এতটুকু বলবো যে এছাড়া এটাও জানো যে কোনো একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাব তোমরা করে এসেছো, তো তখনও তোমাদের এই জ্যাম্প লোকাল সার্ভারটা দরকার আছে। এরপরে আসে তোমার এই যে জ্যাম্প ইনস্টল করা থাকতে হবে, জ্যাম্পের অবশ্যই অ্যাপাচি এবং মাইএসকিউএলটা স্টার্ট করে দিতে হবে, না হলে তোমার পিএইচপি প্রোগ্রাম রান হবে না। অবশ্যই একটা লোকাল সার্ভার ক্রিয়েট করে নিতে হবে। ওকে, এরপরে আসো চলে যাই কোডিং এ। কি বলেছি, একটা ওয়েবসাইটের সরি একটা এইচটিএমএল ডকুমেন্টের সাথে বা একটা এইচটিএমএল কিভাবে পিএইচপি এর সাথে রিলেটেড সেই জিনিসটা দেখাবো। ওকে, চলে যাই নতুন একটা ফাইলে। এইচটিএমএল দিয়ে শুরু হলো। এরপর আমি হেড টাইটেল এগুলো দেখাচ্ছি না, মেইন জিনিসটা দেখাচ্ছি, বডি থেকে শুরু করবো তাই। ওকে, বডি থেকে শুরু করবো। দেখো ধরো কি বলছে হেডিং, যেহেতু আমি এইচটিএমএল কে রিলেট করছি বিভিন্ন ধরনের ট্যাগও ইউজ করতে পারবো। কারণ কি, এটা পরে বলবো। তুমি একটা ফাইল পিএইচপি এক্সটেনশনে যখন সেভ করবা তখন পিএইচপি ফাইল এইচটিএমএল সাপোর্ট করে। পিএইচপি ফাইল এইচটিএমএল এর বিভিন্ন ধরনের যে ট্যাগ আছে সেগুলোকে সাপোর্ট করে, কিন্তু এইচটিএমএল ফাইল পিএইচপি সাপোর্ট করে না। তো এর জন্য এই ফাইলটাকে আমি সেভ করব পিএইচপি এক্সটেনশন দিয়ে। তো এইচটিএমএল ট্যাগ ইউজ করলাম, মাই ফার্স্ট পিএইচপি পেজ বা মাই ফার্স্ট পিএইচপি প্রোগ্রাম লিখলাম, মাই ফার্স্ট পিএইচপি প্রোগ্রাম। হেডিং ট্যাগ শুরু হলো, হেডিং ট্যাগ শেষ হবে। এরপরে আসো একটু দেখো ভুল করেছি আমি, বডির মধ্যে লিখতে হবে। ওকে, এরপরে আসো তুমি পিএইচপি কোডিংটা কিভাবে লিখবে সেই জিনিসটা দেখতে হবে। পিএইচপি কোডিংটা লেখার জন্য তোমার ফার্স্টে লেস দ্যান চিহ্ন, কোশ্চেন মার্ক, পিএইচপি, এটার স্ট্রাকচার এভাবেই, এই স্ট্রাকচারেই তোমার পিএইচপি কোড লিখতে হবে। পিএইচপি কোড লেখার জন্য এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। এরপরে আসো এর ভেতরে পিএইচপি কোড দিবে। দেখো সি এর মধ্যে তোমাদেরকে পড়ানো হয়েছে কোনো কিছু প্রিন্ট করার জন্য মানে শো করার জন্য কি লিখতে হতো, তোমার প্রিন্টএফ লিখতে হতো। পিএইচপিটা কিছুটা সি এর সাথে মিলবে, বিভিন্ন ধরনের লজিক ভ্যারিয়েবল। এর আগে হচ্ছে তোমার এইচটিএমএল সিএস এর মধ্যে আমি ভ্যারিয়েবল কথাও বলি নাই, ডেটা টাইপের কথাও বলি নাই, এই জিনিসগুলো বলি নাই, তোমাদের যে ট্যাগ শিখিয়ে গেছি, বিভিন্ন ধরনের সিএসএস প্রপার্টি শিখিয়ে গেছি। এখন এই পিএইচপিতে আমি ভ্যারিয়েবল শিখাবো, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা টাইপ শিখাবো, কিভাবে তুমি ডিক্লারেশন করবা, ইনিশিয়ালাইজেশন করবা, এই জিনিসগুলো শেখানো হবে। তো পিএইচপি কিছুটা সি এর সাথে রিলেটেড। তো পিএইচপি জানার জন্য তোমার অবশ্যই সি এর বেসিক, পিএইচপি ল্যাঙ্গুয়েজটা সঠিকভাবে শেখার জন্য তোমার অবশ্যই সি এর বেসিক লাগবে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটু বেসিক জানলেই হবে। মোটামুটি সি এর বেসিক থাকলেই হবে, আর কিছু না। ওকে, এরপরে আসো কি বললাম, কোশ্চেন মার্ক পিএইচপি দিয়ে শুরু হবে, যার জন্য বলতেছিলাম তোমার সি এর মধ্যে কোনো কিছু প্রিন্ট করার জন্য অথবা শো হওয়ার জন্য, আউটপুটের জন্য কি লেখা হতো, সবসময় প্রিন্টএফ লেখা হতো। এই পিএইচপি এর মধ্যে কোনো কিছু শো করার জন্য, দ্যাট মিনস প্রিন্ট করার জন্য, আউটপুট দেখানোর জন্য লিখতে হয় কি ইকো।
কি লিখতে হয়? ইকো, ECHO। আর অবশ্যই কিসের মধ্যে লিখতে হবে? ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ডবল কোটেশনের মধ্যে তুমি যে স্ট্রিংটা শো করাতে চাচ্ছ, যে লেখাটা দিতে চাচ্ছ, সেই লেখাটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো লিখে দিলাম ওয়েলকাম টু PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অবশ্যই লাস্টে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। অবশ্যই লাস্টে সেমিকোলন দিতে হবে। আর তোমার এই পিএইচপি পোর্শনটা শেষ করার জন্য কি লিখতে হবে? কোশ্চেন মার্ক গ্রেটার দ্যান চিহ্ন। ওকে, তো হয়ে গেল আমার একটা HTML এর বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে আমি পিএইচপির সাথে পিএইচপি কোডটাও তার ভেতরে লিখে দিলাম। এখন কি করতে হবে? এটাকে সেভ করতে হবে। এখন এটাকে সেভ করতে হবে। সেভ কোথায় করতে হবে? দেখতে হবে তোমার যে পিএইচপি, তোমার যে জ্যামটা আছে, জ্যাম যেখানে তুমি ইনস্টল করেছো, সেখানে তোমার এই ডকুমেন্টটা সেভ করতে হবে। সব সময় যে কোনো সফটওয়্যার ইনস্টল হলে বাই ডিফল্ট কোথায় সেভ হয়ে যায়? সি ড্রাইভে চলে যায়। তো সি ড্রাইভের মধ্যে দেখো এখানে কি আছে? জ্যাম্প আছে। জ্যাম্পের মধ্যে অবশ্যই htdocs এর মধ্যে সেভ করতে হবে। htdocs এ গেলাম, এরপরে এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখানে আমি লিখলাম PHP প্রোগ্রাম। ওকে, এর ভেতরে আমি ফাইলটা সেভ করব। কিভাবে, কি ফাইল হবে তোমার? অবশ্যই PHP হাইপারটেক্সট প্রিপ্রসেসর ফাইল হবে। এখানে আমি কি লিখলাম? যে কিছু নাম দিলাম, ইন্ট্রোডাকশন দিলাম। সেভ, শেষ, সেভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে পিএইচপি ফাইলটা সেভ করলাম, আমি আবার বলছি পিএইচপি ফাইলটা তোমাকে সেভ করতে হবে যেখানে তোমার জ্যাম্প আছে, সেই জ্যাম্প ফাইলে যাবা। ফাইলে যাওয়ার পর htdocs এর মধ্যে তোমার সেভ করতে হবে নিজের সুবিধার জন্য। একটা তুমি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে তোমার ফাইলটা সেভ করবা। ওকে, দেখো এখন চলে যাই কিভাবে রান করবা। লোকাল হোস্টে চলে যাই, আমি জ্যাম্পে চলে আসছি। এখানে দেখো লোকাল হোস্ট লেখাটার পরে, এই স্ল্যাশের পরে তোমার যে ফোল্ডারটা তুমি লিখছো, কি ফোল্ডার লিখছিলা? পিএইচপি প্রোগ্রাম। পিএইচপি প্রোগ্রাম দাও, এন্টার দাও। দেখো এখানে introduction.php নামে একটা কিন্তু ফাইল দেখা যাচ্ছে। ধরো নিউ ট্যাব দিয়ে দিলাম আমি। দেখো এই যে পিএইচপি প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেছে। মাই ফার্স্ট পিএইচপি প্রোগ্রাম, ওয়েলকাম টু পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে হেডিং এর মধ্যে লিখেছিলাম মাই ফার্স্ট পিএইচপি প্রোগ্রাম। HTML ট্যাগও কিন্তু সাপোর্ট করছে, সাথে ওই যে পিএইচপি কোডের মধ্যে ইকো লিখে দিয়েছিলাম ওয়েলকাম টু পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই জিনিসটাও চলে এসেছে। এটা দেখাইলাম কি তোমার একটা HTML পিএইচপি কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড। এই যে জিনিসটা আমি এতক্ষণ তোমাদের কোডিং এর মাধ্যমে দেখাইলাম, সেই কথাটাই এখানে লেখা আছে। সেই জিনিসটা আমি আর বলবো না। সেম জিনিসটা দেখো, স্ক্রিপ্ট কিভাবে স্টার্ট হয় সেম জিনিসটা লেখা আছে। এক্সটেনশনটা পিএইচপি দিতে হবে সেটাও লেখা আছে। এটা হচ্ছে তোমার স্ক্রিপ্টিং কোড, সেই জিনিসগুলো আছে। তো এই জিনিসটা আমি আর দেখাবো না। তো এই কোডিংটা আর বোঝানোর দরকার নেই। তো এরপরে চলে আসো তোমার পিএইচপি ডেটা টাইপ সম্পর্কে পড়াবো। পিএইচপির যে ডেটা টাইপ গুলো আছে সেই ডেটা টাইপ গুলো সম্পর্কে পড়াবো। আগে চলে আসি, ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে? ভ্যারিয়েবল ক্যান স্টোর ডেটা অফ ডিফারেন্ট টাইপস এন্ড ডিফারেন্ট ডেটা টাইপস ক্যান বি ডিফারেন্ট থিংস। বিভিন্ন ধরনের ডেটা টাইপ তোমার স্টোর করে। এছাড়া হচ্ছে ডিফারেন্ট ডেটা টাইপ ডিফারেন্ট জিনিস তোমার রিপ্রেজেন্ট করে। দেখো কি কি ডেটা টাইপ আছে তোমার? স্ট্রিং ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ,
বুলিয়ান ডেটা টাইপ, অ্যারে ডেটা টাইপ, অবজেক্ট ডেটা টাইপ, নাল ডেটা টাইপ, রিসোর্স ডেটা টাইপ। এই যে ডেটা টাইপ গুলো আছে, এই ডেটা টাইপের ডিটেলস গুলো এখন জানবো। দেখো, প্রথমেই চলে আসো স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং কথাটার মানে কি? স্ট্রিং কথাটার মানে হচ্ছে কতগুলো ক্যারেক্টার নিয়ে তোমার স্ট্রিং গঠিত হয়। দ্যাট মিনস আমি যদি ফরহাদ নামটা পুরা বলি, তাহলে সেটা হচ্ছে আমার একটা স্ট্রিং। আর ফরহাদ নামের এফ, ও, আর এই যে প্রত্যেকটা লেটার আছে, এগুলোকে বলা হয় ক্যারেক্টার। ওকে, স্ট্রিং বলতে কি বোঝাচ্ছে? সিকোয়েন্স অফ ক্যারেক্টার। তো কি বলছে? এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার লাইক হ্যালো ওয়ার্ল্ড, অথবা তোমাদের যার যে কোনো একজনের নাম, এই পুরা নামটা হচ্ছে একটা স্ট্রিং। আমি আবার বলছি, স্ট্রিং বলতে বোঝাচ্ছে কোনো সেন্টেন্স বলতে পারো তুমি, অথবা কোনো ওয়ার্ড বলতে পারো, সেই জিনিসটা হচ্ছে কি তোমার স্ট্রিং। আর ক্যারেক্টার হচ্ছে কি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল লেটার। ধরো এই যে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল লেটার হচ্ছে কি একটা একটা ক্যারেক্টার। ওকে, এরপরে কি বলছে? এই স্ট্রিং ক্যান বি এনি টেক্সট ইনসাইড কোটস। অবশ্যই কোটের মধ্যে থাকতে হবে। ইউ ক্যান ইউজ সিঙ্গেল আর ডবল কোট। এই স্ট্রিং এর মধ্যে তোমার সিঙ্গেল ইউজও ব্যবহার করতে পারো, অথবা ডবল কোটও ব্যবহার করতে পারো। দ্যাট মিনস এই পিএইচপি এর মধ্যে তুমি যখন স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করবে, তখন সেখানে তুমি ডবল কোটেশনের মধ্যেও কোনো কিছু লিখতে পারো, অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যেও তুমি যদি লেখো, সেটাও তোমার পিএইচপি সাপোর্ট করবে। এই যে এক্সাম্পলটা দেয়া আছে, এই এক্সাম্পলটা এখন কোডিং এর মাধ্যমে দেখো। HTML দিয়ে শুরু করতে হবে। হেড দিলাম। হেড সেকশন বাদ দিয়ে আমি বেসিক জিনিসটা দেখাই, বডি সেকশন থেকে শুরু করছি। ওকে, বডি সেকশনের মধ্যে আমি স্ট্রিং ডিফাইন করব, তাই না? সেক্ষেত্রে অবশ্যই পিএইচপি কোড লেখার জন্য কি দিতে হবে? তোমার কোশ্চেন মার্ক পিএইচপি, এরপরে লিখতে হবে তোমার স্ট্রিং ডিফাইন করতে হবে, তাই না? স্ট্রিং ডিফাইন করতে হবে। একটু বলে আসি, তোমার কোনো একটা ভ্যারিয়েবল যখন পিএইচপি প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করা হয়, সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ারের আগে কি লিখতে হয় তোমার? ডলার সাইন চিহ্ন। অবশ্যই যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য তোমার কি চিহ্ন দিতে হবে? ডলার সাইন চিহ্ন দিতে হবে। ধরো আমি ডলার সাইন দিলাম, এক্স একটা ভ্যারিয়েবল, এক্স এর মধ্যে আমি একটা স্ট্রিং রাখবো। ধরো দিলাম হচ্ছে ফার্স্ট স্ট্রিং, যা কিছুই রাখি না, একটা নাম লিখতেই হইলো ফার্স্ট স্ট্রিং। অবশ্যই লাস্টে সেমিকোলন দিতে হবে। এরপরে আরো একটা ভ্যারিয়েবল নিলাম, কি বলছি? ভ্যারিয়েবল লেখার আগে কি সাইন দিতে হবে? তোমার ডলার সাইন। ডলার সাইন ওয়াই আর একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে আমি অ্যাসাইন করে দিলাম সেকেন্ড স্ট্রিং। ওকে, ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল তো অ্যাসাইন করে দিলাম, এখন সেই জিনিসগুলোকে আমার কি করতে হবে? শো আপ করতে হবে, প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে কি লিখতে হবে? ইকো। ইকো দিয়ে তোমার কি দিতে হবে? তোমার যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলকে কল করতে হবে না? অবশ্যই কল করতে হবে। সেক্ষেত্রে কি লিখবা? ভ্যারিয়েবলের নামটা লিখে দিবা, ডলার সাইন এক্স কোটেশন। আবার বলছি, ভ্যারিয়েবল তুমি যখন কল করবে, তখন ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার নেই। কিন্তু স্ট্রিং টাইপের জিনিস যখন তুমি লিখবা, তখন সেখানে অবশ্যই ডবল কোটেশন দিতে হবে। এরপরে বলো, এই যে ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং লেখাটা আছে, তুমি চাচ্ছ দুইটা লেখার পাশাপাশি যাতে না এসে নিচে চলে আসে, সেক্ষেত্রে কি দিতে হয়? তোমার ব্রেক ট্যাগ দিতে হবে। HTML এর ব্রেক ট্যাগ আমি ইউজ করব এখানে। সেক্ষেত্রে ট্যাগ ইউজ করার জন্য ডবল কোটেশনের মধ্যে তোমার ট্যাগটা লিখতে হবে, অবশ্যই লাস্টে সেমিকোলন। এরপরে তোমার এক্স ভ্যারিয়েবলটাকে শো করলা, এক্স ভ্যারিয়েবলের যে স্ট্রিংটা তুমি ডিফাইন করছো সেটাকে শো করলা। এখন ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা তুমি ডিফাইন করছো, সেটাকেও তো তোমার কল করতে হবে। সেক্ষেত্রে দাও ডলার সাইন ওয়াই সেমিকোলন। ওকে,
ফাইলটাকে সেভ করো। অবশ্যই তোমার কিসের মধ্যে সেভ করতে হবে, ওই সেম ফোল্ডার, দেখো জ্যাম htdocs php ফোল্ডার, পিএইচপি যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি সেখানে। এরপরে তার ভিতরে ইন্ট্রোডাকশন ফার্স্টের ওয়েব যে পেজটা আছে সেই পেজটা এখানে সেভ করেছি, সেখানেই তোমার এখানে পিএইচপি কোড গুলো সেভ করতে হবে। এক্সটেনশনটা দিয়ে দাও পিএইচপি হাইপারটেক্সট প্রসেসর, এখানে দাও ইচ্ছা মতো যা কিছু লিখতে পারো তুমি। স্ট্রিং ডেটা টাইপ লিখলাম, স্ট্রিং ডেটা টাইপ। ওকে, এখন দেখি এটাকে রান করব। লোকাল হোস্ট যেহেতু আগে থেকে এখানে আছে, রান করাই আছে লোকাল হোস্ট, ওখান থেকেই যাব। দেখো এখানে চলে আসছে স্ট্রিং ডেটা টাইপ, যে তোমার ওই ফাইল ফোল্ডারটার মধ্যে যে ফাইলটা সেভ করছো সেটা কিন্তু তোমার লোকাল হোস্টে দেখাচ্ছে। পিএইচপি প্রোগ্রাম লোকাল হোস্টে পিএইচপি প্রোগ্রাম ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। নিউ ট্যাবে দিলাম। দেখো এখানে একটু ভুল হয়েছে, আমি অবশ্যই পিএইচপি ট্যাগটা শেষ করিনি, এর জন্য এই প্রবলেমটা হচ্ছে। অবশ্যই পিএইচপি ট্যাগ শুরু করেছি, তোমার পিএইচপি ট্যাগটা তোমাকে শেষ করতে হবে। পিএইচপি কোডের শেষ কোশ্চেন মার্ক গ্রেটার দেন চিহ্নটা দেওয়া হয়নি। ওকে, চলে আসছে ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং, একটু মিস্টেক হয়েছিল ওখানে। ওকে, এটা গেল হচ্ছে কি তোমার স্ট্রিং ডেটা টাইপ। এখন যে ডেটা টাইপটা পড়াইলাম সেটাকে বলা হয় কি তোমার স্ট্রিং ডেটা টাইপ। দেখো এই স্ট্রিং গুলো রিপ্রেজেন্ট করছে, স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে এটা। এরপরে আসো সেকেন্ড কি ডেটা টাইপটা আছে, ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা। কি থাকবে তোমার, পূর্ণ সংখ্যা থাকবে, এটা হচ্ছে তোমার ইন্টিজার ডেটা টাইপ। দেখো কি বলছে, অ্যান্ড ইন্টিজার ডেটা টাইপ ইজ এ নন ডেসিমেল নাম্বার। নন ডেসিমেল নাম্বার মানে হচ্ছে পয়েন্ট হবে না, সেখানে দশমিক হবে না, ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ ছাড়া বাকি যত নাম্বার আছে সেগুলো হচ্ছে কি তোমার ইন্টিজার নাম্বার। উদাহরণ হিসেবে এখানে দিয়ে দিছি ইন্টিজার নাম্বার। ইন্টিজারের জন্য কিছু রুলস আছে, রুলস ফর ইন্টিজার কি বলছে, and integer must have at least one digit, অবশ্যই একটা ডিজিট হতে হবে ইন্টিজার। সেকেন্ড রুলটা কি বলছে, an integer must not have a decimal point, অবশ্যই decimal পয়েন্ট হবে না। আর থার্ড পয়েন্টটা কি বলছে, an integer can be either positive or negative, একটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। -2147 এটাও একটা ইন্টিজার নাম্বার। ওকে, এরপরেরটা কি বলছে, ইন্টিজার ক্যান বি স্পেসিফাইড ইন ডেসিমেল। ডেসিমেল এই যে কি বেস গুলো কত, ডেসিমেলের বেস হচ্ছে 10, হেক্সাডেসিমেল হচ্ছে 16, অক্টালের 8, বাইনারি 2, এভাবে থাকবে। এরপরে আসো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলের মধ্যে এই যে ইন্টিজার ডেটা টাইপটা আছে, এই ইন্টিজার ডেটা টাইপটা একটা এক্সাম্পল, এটা আমি এখন কোডিং এর মাধ্যমে করব। বডি ট্যাগ থেকে দেখাচ্ছি। এরপরে আসো কি করব, কি ডেটা টাইপটা দেখাবো, ইন্টিজার ডেটা টাইপ। ওকে, পিএইচপি কোডিং এর মধ্যে সেক্ষেত্রে কি চিহ্ন দিতে হবে, এই চিহ্ন কোশ্চেন মার্ক পিএইচপি। এরপরে হচ্ছে কি দিব আমি, ইন্টিজার ডেটা টাইপ আমি ডিফাইন করব। সেক্ষেত্রে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল লেখার জন্য কি নিতে হবে, $x ইকুয়াল টু, কি বলছি আমি, কোনো সংখ্যা লেখার জন্য ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার নাই, কোনো স্ট্রিং এর মধ্যেই তুমি ডবল কোটেশন এবং সিঙ্গেল কোট অথবা সিঙ্গেল কোটেশন দিবা। ধরো কোনো একটা নাম্বার লিখলাম, সামথিং কিছু লিখলাম,
ওকে, সেমিকোলন। এখন কি হচ্ছে, তোমার ভ্যারিয়েবলকে কল করতে হবে না, এটা যে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, এটা যে ইন্টিজার টাইপের ডেটা, সেটাকে আমাকে বলতে হবে যে এটা আমার ইন্টিজার টাইপের ডেটা। এর জন্য যে ফাংশনটা ইউজ করা হয়, পিএইচপি একটা ফাংশন ইউজ করে, সেই ফাংশনটার নাম হচ্ছে কি ভ্যারিয়েবল ডাম্প। ভ্যারিয়েবল ডাম্প ফাংশন কি, এই ভ্যারিয়েবল ডাম্প ফাংশনের কাজ কি, রিটার্নস দ্য ডেটা টাইপ অ্যান্ড ভ্যালু। এই ফাংশনটা কি করে, এটা কি টাইপের ডেটা সেটাকে, এবং সেটা কি টাইপের যে ডেটা, সেই ডেটা টাইপটা রিটার্ন করে এবং তার ভ্যালুটা রিটার্ন করে। ওকে, ভ্যারিয়েবল অবশ্যই লিখতে হবে আন্ডারস্কোর ডাম্প, অবশ্যই লিখতে হবে তোমার কিসের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আর যাকে তুমি কল করছো, যে ভ্যারিয়েবলকে তুমি কল করছো, সেই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে ডলার সাইন, কাকে কল করছো, এক্স। এই যে এক্স কে ভ্যারিয়েবলকে তুমি কল করছো, লাস্টে সেমিকোলন। ওকে, এরপরে পিএইচপি কোডটা শেষ করতে হবে কোশ্চেন মার্ক দুটার চিহ্ন দিয়ে। ওকে, সেভ করো ফাইলটাকে। সেভ করলাম ইন্টিজার ডেটা টাইপ দিয়ে। দেখো এখানে ইন্টিজার ডেটা টাইপের ফাইলটা চলে আসছে। দেখো এটা কি টাইপের ডেটা, সেটা রিটার্ন করেছে ইন্টিজার, ইন্টিজার প্লাস হচ্ছে ভ্যালুটা যেটা ছিল, ভ্যালুটাও সে রিটার্ন করে দিয়েছে। এই জিনিসটা করার জন্য কি ফাংশনটা ইউজ করেছি আমি, ভ্যারিয়েবল ডাম্প ফাংশনটা ইউজ করেছি। ওকে, এরপরে কি আছে দেখি, এরপরে ইন্টিজার ডেটা টাইপ গেল, এরপরে আসলো ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ কি হচ্ছে কি, তোমার যেখানে দশমিক সংখ্যা চলে আসবে সেটা হচ্ছে কি তোমার ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। দ্যাট মিনস তুমি কোনো কিছু, কোনো পূর্ণ সংখ্যা লেখার পর দশমিক দিয়ে সামথিং যখন তুমি লিখবা, তখন সেটা হয়ে যায় কি তোমার ফ্লোট ডেটা টাইপ। দেখো কি বলছে, এ ফ্লোট অথবা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইজ এ নাম্বার উইথ এ ডেসিমাল পয়েন্ট অর এ নাম্বার ইন এক্সপোনেনশিয়াল ফর্ম। অবশ্যই কি হতে পারে, ডেসিমাল পয়েন্ট থাকবে অথবা এক্সপোনেনশিয়াল ফর্মও হতে পারে। দেখো ইন দ্য ফলোইং এক্সাম্পল, এক্স যে ফ্লট, এই যে এক্স ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ, আর ভ্যারিয়েবল ডাম্পের কথাটা আমি বলেই আসি। তো এই এক্সাম্পলটা একটু কোডিং এর মাধ্যমে দেখে আসি। দেখো সেম জিনিসটাই জাস্ট রাখবো, ইন্টিজার ডেটা টাইপের এখানেই জাস্ট হচ্ছে আমি ফ্লোটিং পয়েন্টটা দিয়ে দিলেই হচ্ছে, আর কিছু করতে হবে না। এখানে কিছু একটা দিয়ে দিলাম, পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, আর কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ আমি ফ্লোট ডেটা টাইপ নিয়ে প্রোগ্রাম করছি। ওকে, সেভ অ্যাজ। কি দিব, ফ্লোট ডেটা টাইপ। ওকে, দেখো এখানে কিন্তু ফ্লোট ডেটা টাইপ ডট পিএইচপি নামে ফাইলটা চলে আসছে। ফাইলটাকে রান করো, রান করে দেখো এই যে কি টাইপের ডেটা সেটাও রিটার্ন করেছে, ফ্লোট টাইপের ডেটা, আর তার ভ্যালুটাও রিটার্ন করে দিয়েছে ভ্যারিয়েবল ডাম্প ফাংশনটা ইউজ করার জন্য। ওকে, এরপরে হচ্ছে কি তোমার পিএইচপি বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ মানে হচ্ছে কি, হয় ট্রু হবে না হয় ফলস হবে, এটাই হচ্ছে তোমার বুলিয়ান ডেটা টাইপ। কি বলছে, এ বুলিয়ান রিপ্রেজেন্ট টু পসিবল স্টেটস, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো এভাবে তুমি ডিফাইন করতে পারো একটা ভ্যারিয়েবলের মধ্যে, ভ্যারিয়েবল ট্রু অথবা এক্স এর মধ্যে তুমি ডিফাইন করে দিলা ট্রু, ওয়াই এর মধ্যে ফলস। এটাই হচ্ছে তোমার বুলিয়ান
data type. Booleans are often used in conditional testing. Conditional data type সম্পর্কে যখন পড়বো, আরো সামনে যখন পড়বো তখন এটা আরো ডিটেলসে জানতে পারবে। দেখো কিসের জন্য Booleans are often used in conditional testing. কন্ডিশনাল টেস্টিং এর জন্য ইউজ করা হয়। কি কন্ডিশনাল টেস্টিং? ওই যে কন্ডিশনাল স্টেটমেন্ট পড়ে আসছিলা, কিসের জন্য? if else পড়ছিলা, নেস্টেড if else পড়েছিলা, while loop পড়ছিলা, এর ভেতরে ছিল তোমার কন্ডিশনাল ছিল না, আবার লুপ ছিল কিছু ধরনের, ফর লুপ ছিল, while loop ছিল, do while loop ছিল। তো if else এর মধ্যে কি হতো তোমার, যদি এটা হয় তাহলে হবে এটা, আর যদি না হয় তাহলে হচ্ছে এটা, যদি সত্য হয় তাহলে এই স্টেটে, আর যদি মিথ্যা হয় তাহলে আর একটা স্টেট। তো এটাই বলছে কন্ডিশনাল টেস্টিং এর জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে বুলিয়ান ডেটা টাইপটা। এরপরে আসো অ্যারে ডেটা টাইপ। পিএইচপি অ্যারে ডেটা টাইপ। অ্যারে বলতে কি বোঝাচ্ছে? কতগুলো লিনিয়ার ডেটা টাইপ আমি বলতে পারি, আর অবশ্যই সেটা কি হবে, তোমার হোমোজিনিয়াস ডেটা টাইপ হবে। তো দেখো কি বলছে, an array store multiple values in one single variable। একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে, পিএইচপি অ্যারে ডেটা টাইপের মধ্যে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে তোমার মাল্টিপল টাইপস অফ ডেটা স্টোর করে রাখে। এটা হচ্ছে তোমার পিএইচপি অ্যারে ডেটা টাইপ। আর বলবো না আমি ভ্যারিয়েবল ডাম কি জিনিস, এই যে অ্যারে রিপ্রেজেন্ট করছে, মানে ভ্যারিয়েবলটা যে অ্যারে ডিফাইন করছে সেটা আর বলবো না, কোডিং এ চলে যাই। ওকে, কিসে অ্যারে ডেটা টাইপ ডিফাইন করব আমি, তাই না? তাহলে কি হবে, গ্রেটার দেন কোশ্চেন মার্ক পি পিএইচপি, এরপরে কি করব, অ্যারে ডিফাইন করব। ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবল ডিক্লেয়ার জন্য ডলার সাইন, ধরো আমি চাচ্ছি তোমাদের তিনজনের নাম ওই অ্যারেটার মধ্যে আসবে, ঠিক আছে? ওই অ্যারেটা তিনজনের নাম দেখাবে এবং ওই তিনজনের নামের কয়টা লেটার আছে সেগুলাও শো করবে। তো সেটা কিভাবে করলাম, দেখো একটা ভ্যারিয়েবল নিলাম নেমস ইজ ইকুয়াল টু, অবশ্যই অ্যারে ডেটা টাইপের মধ্যে কি লিখতে হবে, অ্যারে কথাটা লিখতে হবে, অ্যারে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, অবশ্যই স্ট্রিং এর জন্য কি বলছি, ডবল কোটেশন তোমাকে লিখতে হবে। দেখো একজন নাম লিখলাম তোমাদের ফরহাদ, অবশ্যই মাঝখানে কমা দিতে হবে, আবার ডবল কোটেশন, তার মাঝখানে লিখলাম হচ্ছে নাহিদ, এরপরে কমা দিলাম, এরপরে হচ্ছে আবার ডাবল কোটেশন, এখানে লিখলাম আহসান, ব্র্যাকেট ক্লোজ করো, সেমিকোলন ক্লোজ করো। ওকে, কি বলেছি, এই যে ফরহাদ লিখেছি আমি, নাহিদ লিখেছি, আহসান লিখেছি, এই যে অ্যারে গুলো তো ডিফাইন করবেই, মানে 0 1 কত নাম্বার অ্যারে মেমোরি লোকেশন সেটা তো ডিফাইন করবেই, সাথে এই যে ফরহাদের মধ্যে কয়েকটা লেটার আছে, নাহিদের মধ্যে কয়টা লেটার আছে সেটাও রিটার্ন করবে, ভ্যালুটাও রিটার্ন করবে। তো কোনো ভ্যালু রিটার্ন করলে কি টাইপের ডেটা সেটা রিটার্ন করার জন্য কি লিখতে হয়, তোমার ভ্যারিয়েবল আন্ডারস্কোর ডাম ফাংশন, আর সেখানে তোমার অবশ্যই ভ্যারিয়েবল কে কল করতে হবে। ভ্যারিয়েবল লিখেছিলাম কি, নেমস নামে, সেমিকোলন, এরপরে পিএইচপি শেষ করলাম। কি ছিল এটা, অ্যারে ডেটা টাইপ। অ্যারে ডেটা টাইপ চলে আসছে, রান করে দেখো। এই যে কি বলেছি, অ্যারে কয়টা, কি বলছিলাম, ভ্যারিয়েবল নাম কি করবে, তোমার ডেটা টাইপটা রিটার্ন করবে, সাথে ভ্যালুটা রিটার্ন করবে, এবং কতগুলো লেটার আছে, কতগুলো স্ট্রিং এর মধ্যে কয়টা লেটার আছে সেটাও রিটার্ন করবে। দেখো অ্যারে কয়টা তুমি স্ট্রিং দিয়েছিলে, তিনটা, এখানে লিখে দিয়েছি 3, অ্যারে 3,
অ্যারে 3। আর কত জিরোতে আমার কি আছে, ফরহাদ আছে। এরপরে হচ্ছে ফরহাদের কয়টা লেটার আছে, 6টা, ওই যে স্ট্রিং 6 লিখে দিয়েছে। এরপরে 2 এর মধ্যে কি আছে তোমার, নাহিদ, নাহিদ আছে, স্ট্রিং কয়টা মানে লেটার কয়টা, 5টা লেটার আছে। এরপর আহসানের লেটার কয়টা আছে তোমার, 5টা আছে। সেই জিনিসগুলো কি করছি, রিটার্ন করে দিয়েছি, 0 1 2, 3টা অ্যারে এখানে শো করলো। ওকে, এরপরে আসো, আচ্ছা এরপরে যে টপিক গুলো আছে, আরো কিছু ডেটা টাইপ আছে, সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আরো যে ডেটা টাইপ গুলো আছে, নাল ভ্যালু, অবজেক্ট, রিসোর্স, এই ডেটা টাইপ গুলো দেখাবো। এরপরে বিভিন্ন ধরনের যে অ্যারে, অ্যারে ডিক্লারেশন দেখাবো। এসব সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এতটুকুই থাক।